হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর। এটা ফিজিক্সের প্রথম অধ্যায় এবং সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে যে ভেক্টর থেকে প্রতি বছর প্রায় প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই ভেক্টর থেকে প্রতিবারই একটা এমসিকিউ অবশ্যই থাকে। 1 মার্কের বেশিও থাকে, একের অধিকও থাকে। সেক্ষেত্রে সেদিক দিয়ে বলা যায় ভেক্টর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা ভালো করে একদম শুরু থেকে শুরু করা উচিত। তো আজ যাতে কয়েকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো শুরু হবে। যদি পরিবেশ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাহলে অবশ্যই পরীক্ষাগুলো তাড়াতাড়ি শুরু হবে। সেদিক থেকে বলা যায় যে সবার প্রস্তুতিকে অবশ্যই শক্ত করা উচিত। এই সময়ে বাইরে ঘোরাফেরা এলোমেলোভাবে ঘোরাফেরা না করে আমাদের অবশ্যই প্রস্তুতি শক্ত করে নেওয়া উচিত। তো চলো আজ আমরা শুরু করি। আজ আমাদের বিষয় হচ্ছে ভেক্টর। এটা প্রথম অধ্যায়ের, ফিজিক্সের প্রথম অধ্যায়ের ভেক্টর। সো তো একদম শুরু থেকেই মূলত ভেক্টর চ্যাপ্টারটা যাতে সবাই একসাথে কভার করতে পারে এবং একটা ভিডিও হবে না, সম্ভবত কয়েকটা ভিডিও, তিনটা ভিডিওর মতো লাগবে পুরো ভেক্টর অধ্যায়টা চ্যাপ্টার কমপ্লিট করতে। তো আমরা আসলে প্রথমে কিছু সূত্র, গুরুত্বপূর্ণ তথ্য এবং টেকনিক এগুলো দেখে নিব এবং যাতে এখানে থিওরিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল যে কোনো ধরনের প্রশ্নের উত্তরই তোমরা সঠিকভাবে করতে পারো। তো চলো আমরা প্রথমে দেখি যে কিছু ভেক্টর রাশির উদাহরণ। সাধারণত এইগুলো অনেক সময় বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে যে কোনটি ভেক্টর রাশি, এরকম করে এই ভেক্টর রাশিগুলো উদাহরণগুলো অনেক সময় হচ্ছে প্রশ্ন দিয়ে থাকে। সেক্ষেত্রে ভেক্টর রাশির উদাহরণগুলো অবশ্যই মনে রাখা উচিত। তো আমি মনে করি এইগুলো মনে রাখলেই হবে। সরণ, বেগ, ত্বরণ, বল বা ওজন দুটো একই ব্যাপার, তড়িৎ প্রাবল্য। এবং অন্যদিকে স্কেলার রাশিগুলো পাশাপাশি মনে রাখলে ভালো হয়। সেক্ষেত্রে হচ্ছে ভর, দ্রুতি। এক্ষেত্রে বেগ ভেক্টর রাশি আমরা সবাই জানি, সরণ ভেক্টর রাশি সবাই জানি। দ্রুতি, কাজ এবং তড়িৎ বিভব। অনেক সময় সবচাইতে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং হচ্ছে তড়িৎ প্রাবল্য। এই দুটো নিয়ে বেশি কনফিউশনাল প্রশ্ন হয়ে থাকে, তড়িৎ প্রাবল্য এবং হচ্ছে তড়িৎ বিভব। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে তড়িৎ প্রাবল্য এটা একটা ভেক্টর রাশি। আর অপরদিকে তড়িৎ বিভব এটা হচ্ছে স্কেলার রাশি। অনেক সময় বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে বা বায়োলজিক্যাল ইউনিটগুলোতে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে স্কেলার হচ্ছে স্কেলার রাশি। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং আমি মনে করি যে তোমাদের প্রত্যেকে এগুলো খাতায় নোট করে রাখা উচিত। চলো এরপরে দেখি কি আছে। ভেক্টর রাশির কিছু সংজ্ঞা। সুতরাং আমরা এই এবার আমরা কিছু ভেক্টর রাশির কিছু সংজ্ঞা দেখব যেগুলো আসলে না শিখলে অনেক সময় থিওরিটিক্যাল প্রশ্নে এগুলো পারা যায় না। সেই ব্যাপারগুলো আমি এখানে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথম যেটা আছে, সবগুলো ভেক্টর আসলে অনেকগুলো ভেক্টর রাশি আছে। তো সবগুলো ভেক্টর রাশির পড়ার দরকার নেই। শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসতে পারে, শুধু সেই ভেক্টরগুলোর সংজ্ঞা এবং ব্যাখ্যাটা আমি এখানে তুলে ধরছি। এখানে যেটা আমি প্রথমে বলবো সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর হচ্ছে যে দুটি সমান্তরাল ভেক্টর হবে, অর্থাৎ এদিকে একটা ভেক্টর আর তার বিপরীত দিকে দুটি সমান্তরাল ভেক্টর একটি অপরটির বিপরীত দিকে হলে, অর্থাৎ একটার যেদিকে দিক হবে অন্যটার দিক তার যদি বিপরীত দিকে হয় এবং অন্য অপরটির বিপরীত সংখ্যা হলে এখানে একটি ভেক্টরের মান একটি ভেক্টরের যে মানটা হবে, একটা ভেক্টরের যে মানটা হবে, এটা যদি এই ভেক্টরটার মান যদি আমরা 10 লিখি তাহলে বি ভেক্টরের মান হবে হচ্ছে 1/10। যদি এরকম হয় যে কোনো ভেক্টরের মান আর একটা ভেক্টরের মানের বিপরীত, অর্থাৎ উল্টা বা বিপ্রতীপ, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে যে দুটো ভেক্টর বিপ্রতীপ ভেক্টর, এরকম করে। সেক্ষেত্রে এটা যদি হয় একটা ভেক্টর তাহলে খুবই ছোট হবে। এটা একটা হচ্ছে 10 একক। একটা ভেক্টর যদি 10 একক হয়, 10 ইউনিট, এটা হবে অবশ্যই এর 10 ভাগের 1 ভাগ, বি ভেক্টর। সো তার আগে আরো কিছু জিনিস আমরা শিখে নিই। সেটা হচ্ছে কোন রাশি ভেক্টর কি দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো একটা রাশি যদি ভেক্টর হয়
সো এ যদি ভেক্টর হয়, একে ভেক্টর রাশি কিনা সেটা প্রকাশ করার বিভিন্ন পদ্ধতি আছে। সো সবচাইতে জনপ্রিয় পদ্ধতি যেটা, যে ভেক্টর এ লিখে যে কোনো প্রতীক লিখে তার উপরে তীর চিহ্ন দিলে ভেক্টর রাশি হয়, অথবা এই এ লিখে এর উপরে শুধু টান দিলে সেটাও একটা ভেক্টর রাশির প্রতীক হয়, অথবা এর নিচে টান দিলে সেটাও একটা ভেক্টর রাশি প্রকাশ করা যায়, অথবা এইটাকে যদি একটু মোটা হরফে লেখা যায় তাহলে সেটাও একটা ভেক্টর রাশি বোঝায়। সো বিভিন্ন বইতে বিভিন্ন রকম পদ্ধতির কথা বলা আছে, কোনো বইতে 4টা, কোনো বইতে 5টা। তো এরকম 3 থেকে 4টা পদ্ধতি সাধারণত ভেক্টর রাশির প্রকাশ করা যায়। অর্থাৎ তবে সবচাইতে জনপ্রিয় হচ্ছে কোনো ভেক্টরের শীর্ষে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা। তো সুতরাং এই পদ্ধতিটাই আমরা ব্যবহার করব বেশি, এবং এইগুলো তোমরা ইন্টারমিডিয়েটে খুব ভালো করেই শিখছো আমি মনে করি। এবং কোনো ভেক্টরের মান, যদি এই ভেক্টরের মানটা লিখতে যাই আমরা, অর্থাৎ এ একটা ভেক্টর, সুতরাং এর মানটা যদি আমরা লিখতে যাই, সেক্ষেত্রে লিখতে হয় কিভাবে, অর্থাৎ তীর চিহ্ন থাকবে, ওই ভেক্টর এর তীর চিহ্ন থাকবে এবং তার দুপাশে কি পরমাণ চিহ্ন দিতে হবে। তো সেক্ষেত্রে এটা বোঝাবে হচ্ছে এই ভেক্টরের মানটা হচ্ছে ভেক্টর চিহ্ন দিয়ে দুপাশে পরমাণ দিতে হবে, তাই না? সো চলো একটু টেস্ট করি। যদি এক্স একটা ভেক্টর রাশি হয়, তো সেটাকে কিভাবে লিখতে হয়, এক্স উপরে তীর চিহ্ন, এবং যদি এক্স ভেক্টরের মান, কিন্তু এর মান কি হবে, এর মানটা হবে এক্স ভেক্টর রাশিটা লিখতে হবে এবং একে পরমাণ চিহ্ন দিতে হবে। সো এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে অনলি ভেক্টর রাশি হচ্ছে এক্স ভেক্টর। সো এরকম করে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। চলো এবার হচ্ছে বিপরীত ভেক্টর দেখলাম, যে কোনো ভেক্টরের মান অন্য এক ভেক্টরের যদি বিপরীত সংখ্যার হয় তাহলে সেটাকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে, দেখো, সঠিক ভেক্টর। তো সঠিক ভেক্টরটা হচ্ছে কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয়। সো কোনো ভেক্টর, সাপোজ আমি যদি এ একটা ভেক্টর রাশি ধরি, তাহলে এর মান কিভাবে প্রকাশ করা হবে, এ তীর চিহ্ন দিয়ে একটু আগে আমরা শিখলাম, তাই না? সো এর মানটা যদি শূন্য না হয়, সো নট ইকুয়াল টু শূন্য, অর্থাৎ এই ভেক্টরের মানটা যদি শূন্য না হয়, তাহলে আমরা এই এ ভেক্টরকে বলবো হচ্ছে যে সঠিক ভেক্টর। অর্থাৎ কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয়, তার মানে কি শূন্য হবে না, তার মানে কোনো একটা মান থাকবে, সেটা 1 2 3 4 5 6 যে কোনো একটা মান থাকবে, এনি নাম্বার যে কোনো সংখ্যা এর মানটা হতে পারে। সো তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সঠিক ভেক্টর। অন্যদিকে সঠিক ভেক্টরের ঠিক উল্টা বা বিপরীতে একটা ভেক্টর হচ্ছে নাল ভেক্টর বলা যায়, বা শূন্য ভেক্টর। এবং এই ভেক্টরটা হচ্ছে যে শূন্য ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের মান যদি শূন্য হয়, তাহলে সেটাকে বলা হয় শূন্য ভেক্টর। এবং কোনো ভেক্টরকে শূন্য ভেক্টর কিনা বা শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায়, তা সাধারণত দুটো উপায় আছে। সেটা হচ্ছে যদি সমপরিমাণ ভেক্টর, আমরা যদি দেখি যে x একটা ভেক্টর রাশি এবং এই ভেক্টর রাশির মানটা সমান 10 একক 10, আবার y একটা ভেক্টর রাশি, এই ভেক্টরের মানও সমান, দুটো ভেক্টরের মান যদি সমান হয়, সো এই ভেক্টরটা যদি আমরা বিয়োগ করি, x ভেক্টর মাইনাস y ভেক্টর যদি আমরা বিয়োগ করি, তাহলে কি হবে, শূন্য মান পাবো, শূন্য। সো x থেকে y যেহেতু দুটোর মান সমান, তাহলে শূন্য, সুতরাং তখন এই ভেক্টরটাকে বলা হবে নাল ভেক্টর। অপরদিকে সমপরিমাণ দুটো ভেক্টরকে যদি আমরা সমপরিমাণ একটা ভেক্টর যদি আমরা x ধরি, x ভেক্টর ধরলাম, আর একটা ভেক্টর ধরলাম হচ্ছে আমরা x, এবং অপর ভেক্টরের একটা ভেক্টরের বিপরীত ভেক্টরকে, তাই না, ঋণাত্মক ভেক্টরকে যদি যোগ করি তাহলে কি হবে, শূন্য। সো এটা প্লাস এক্স প্লাস মাইনাস এক্স, তাহলে কত হবে, শূন্য। তার মানে নাল ভেক্টর পাওয়ার দুটো পদ্ধতি, একটা হচ্ছে প্লাস করে পাওয়া যায়, একটা হচ্ছে বিয়োগ করে পাওয়া যায়। তার মানে বলতে পারি যে সমমানের, একই মানের দুটো ভেক্টর রাশিকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, নাল ভেক্টর, শূন্য পাবো, মান শূন্য মানে নাল ভেক্টর।
অপরদিকে একই মানের বা সমান দুটো ভেক্টর যদি আমরা একটার বিপরীত অর্থাৎ ঋণাত্মক ভেক্টর থেকে যদি ধনাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টরের সাথে যদি ধনাত্মক ভেক্টর যোগ করি, একই মানে দুটো ভেক্টর কিন্তু একটা ধনাত্মক একটা পজিটিভ একটা নেগেটিভ ভেক্টর যদি যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাবো। আর একটা মজার ব্যাপার হচ্ছে শূন্য ভেক্টরের কোনো দিক নেই। এই এমসিকিউটা প্রায় এসে থাকে, যে প্রশ্নটা প্রায় আসে যে কোন ভেক্টরের দিক নেই। সেটা একটা মজার প্রশ্ন যে ভেক্টর রাশি হবে, কারণ আমরা জানি ভেক্টর রাশি সাধারণত প্রকাশ করতে গেলে মান এবং দিক দুটোই বলতে হয়, কিন্তু এই ক্ষেত্রে শূন্য একটা ভেক্টর রাশি অথচ তার দিক নেই। তো এটা প্রশ্নটা প্রায় এসে শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টরকে সাধারণত শূন্য চিহ্ন দিয়ে এর উপরে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো শূন্য ভেক্টর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং এটার কোনো দিক নেই। এই মানগুলো মনে রাখলে পারা যায় এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এরপরে দেখি হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, সো আয়ত একক ভেক্টর হচ্ছে আয়ত একক ভেক্টর হচ্ছে আমরা যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক বুঝি, অর্থাৎ যেটা একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক যেটা, সেই স্থানাঙ্কের তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর কল্পনা করা হয় তাকে বলা হয় হচ্ছে আয়ত একক ভেক্টর। সো সাধারণত এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কল্পনা করা হয় সেটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কল্পনা করা হয় সেটা হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কল্পনা করা হয় সেটা হচ্ছে কে। এটা আমরা মোটামুটি সবাই জানি যারা অ্যাডমিশন দিবে। সুতরাং তারপর আমি বললাম আয়ত একক ভেক্টরটা, এটা বেশ গুরুত্বপূর্ণ আয়ত একক ভেক্টরটা। সো এই আই জে কে এই তিনটাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো পরবর্তীতে আয়ত একক ভেক্টরের পাশাপাশি আরেকটা ভেক্টর আমরা শিখবো, সেটা হচ্ছে শুধু একক ভেক্টর। যদি এরকম হয় যে শুধু একক ভেক্টর কাকে বলে, তো সেক্ষেত্রে শুধু একক ভেক্টর যদি আমরা শিখতে যাই, একক ভেক্টর একক ভেক্টর। সো একক ভেক্টর হচ্ছে সাপোজ বড় একটা ভেক্টর এ এ এই ভেক্টরটার মান আমি ধরলাম 5 একক। সো 5 একক তার মানে হচ্ছে 5 ভাগে ভাগ করব আমি, 1 2 3 4 5। সো এটা 1 ইউনিট, একটা ভাগ, এখান থেকে এটা একটা ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয়, চতুর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, 5 ভাগ। সো এই এর মান যদি আমি 5 ধরি, এর মান যদি আমি 5 ধরি, 5 ধরি, তাহলে এর এক এক ভাগকে কি বলা হবে? 1। এটা একটা ভাগ 1, এটা 1, এটার মানও 1, এটার মানও 1। সো তখন এই 5টা যোগ করলেই কিন্তু আমরা কি পাবো? একক ভেক্টর। সুতরাং একক ভেক্টর হচ্ছে যে বড় একটা ভেক্টরকে সমপরিমাণ কয়েকটা ভাগে ভাগ করলে প্রত্যেকটাকে তখন বলা হবে একক ভেক্টর। এভাবে বলা যায়, অথবা খুব সহজে সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া যায়, সেটা হচ্ছে যে কোনো ভেক্টরকে, যে কোনো ভেক্টর রাশিকে, যে কোনো ভেক্টর রাশি, সো যে কোনো একটা ভেক্টর রাশি, সাপোজ আমি ধরলাম এ, এবং যে কোনো ভেক্টর রাশিকে সেই ভেক্টরের মান, সো এ ভেক্টরের মান হচ্ছে, এটা আমরা জানি কিভাবে লিখতে হয়, এ ভেক্টর তারপর দুপাশে পরম মান চিহ্ন, কোন ভেক্টর রাশিকে সেই ভেক্টরের মান দ্বারা, সো এটা হচ্ছে মান, এই মান দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এই ভেক্টর বরাবরই একটা একক ভেক্টর পাবো। অর্থাৎ মূল ভেক্টর হচ্ছে এ ভেক্টর বরাবর এ ভেক্টরকে যদি আমি এ ভেক্টরের মান দিয়ে ভাগ করি, মান হচ্ছে এটা, সো এটা হচ্ছে মূল ভেক্টর রাশি আর এটা হচ্ছে এর ভ্যালু।
অর্থাৎ কোনো ভেক্টর রাশিকে যদি সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তাহলে এই যে মূল ভেক্টর i, মূল ভেক্টর a, মূল ভেক্টর বরাবর আমি একটা একক ভেক্টর পাবো। সেটা যে কোনো কিছু হতে পারে। সো আমি এটা ধরলাম হচ্ছে এই একক ভেক্টরটার মান হচ্ছে a। সো তাহলে কি হবে, a ভেক্টর a হ্যাট, সাধারণত একক ভেক্টরের প্রতীকটা ছোট হাতের অক্ষরের উপরে হ্যাট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সো a হ্যাট সমান সমান হচ্ছে a হ্যাট সমান সমান কি হবে, যে a ভেক্টর ভাগ হচ্ছে a ভেক্টরের মান। সেটা আমরা সবাই মোটামুটি জানি, তারপরও যেহেতু অ্যাডমিশনের জন্য সুতরাং সামান্য কিছু বললাম আমি। সো পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অবস্থান বা ব্যাসার্ধ ভেক্টর। সেটা হচ্ছে অবস্থান বা ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে সাধারণত মূল বিন্দু সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থানটাকে বোঝাতে ব্যবহার করা হয়। সো সাপোজ এই বিন্দুটার আমি ধরলাম, এবং এই বিন্দুটা যদি পি বিন্দু হয় যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, কারণ একটা বিন্দুর তো আসলে স্থানাঙ্ক থাকবে দ্বিমাত্রিক ভাবে যদি আমি ধরি, তাহলে সেক্ষেত্রে এক্স ভ্যালু ওয়াই হচ্ছে এর স্থানাঙ্ক, এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু হচ্ছে এর স্থানাঙ্ক। সো এটাকে যদি আমি মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে যাই, তখন তখন এই মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টরটা ব্যবহার করা হয় সেটাকে বলে ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর। সো ব্যাসার্ধ ভেক্টরকে আর দিয়ে নির্ণয় আর কি বোঝানো হয়। তো সেক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টর কিন্তু একই ভেক্টর। এই প্রশ্নটা প্রায় আসে পরীক্ষাতে, যে অবস্থান এবং ব্যাসার্ধ ভেক্টর দুটো কিন্তু সেম একই রকম ভেক্টর। সো এর পরবর্তী টপিকস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সামন্ত্রিক সূত্র। এবং এই ভেক্টর এর চ্যাপ্টারে প্রায় যতগুলো প্রশ্ন আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি প্রশ্ন এসে থাকে হচ্ছে সামন্ত্রিক সূত্র থেকে। তো সামন্ত্রিক সূত্র থেকে আসলে কি কি জানা লাগবে সেটা আমরা একটু দেখি। প্রথম হচ্ছে লব্ধির মান। সেক্ষেত্রে সূত্র কিন্তু আমরা সবাই জানি, লব্ধির মান বের করার বা নির্ণয় করার সূত্রটা কি। সো আমি এটা লিখি লব্ধির মান। তো সেক্ষেত্রে লব্ধির মান, সো এটার সূত্র হচ্ছে আর যদি লব্ধি হয় তাহলে হবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমি এটা একটু বোঝাবো, প্লাস 2pq cos আলফা। সেই ক্ষেত্রে এখানে পি একটা ভেক্টর রাশি, কিউ একটা যদি ভেক্টর রাশি হয়, এবং তারা আমি ধরে নিলাম যে এখানে হচ্ছে এইটা হচ্ছে আলফা, অর্থাৎ পি এবং কিউ, পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবং এই পি ভেক্টরের সহিত কিউ ভেক্টরটা যে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টর যে কোণ তৈরি করে সেই কোণের পরিমাণটা হচ্ছে আলফা ডিগ্রি। সো এটা হচ্ছে এই কোণটা। কিন্তু আমাদের যে মূল ভেক্টরটা, অর্থাৎ যেটা লব্ধির ভেক্টরটা, আমি এটা ধরে নিলাম যে সেটা রেজাল্টেন্ট ভেক্টরটা যে পি ভেক্টরের সাথে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, পি ভেক্টর অর্থাৎ নিচের যে ভেক্টরটা আছে পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়া করে, বা থিটা কোণে এটা আমরা পাবো। তো সেক্ষেত্রে এই থিটাটা কিন্তু আমাদের দিক নির্ণয় করতে খুব সাহায্য করবে, কারণ দিক সাধারণত স্লোপ বা ঢাল দিয়ে নির্ণয় করা হয়। তো যাই হোক, লব্ধির মান তাহলে হবে আর আর সেক্ষেত্রে হবে আর, এটা হচ্ছে লব্ধি বলা হয়। সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সো এইটা হচ্ছে লব্ধির মান বের করার সূত্র। তো এখান থেকে অবভিয়াসলি আমরা বলতে পারি যে আর সমান সমান হবে কি রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা এটা। সো পরবর্তীতে দেখি আমরা লব্ধির দিক কোন দিকে হবে। সো লব্ধির দিক বের করার খুব সহজ, এটা আমরা জানি যে এই ত্রিভুজে এই সামুদ্রিক সূত্রে এখানে মূলত হচ্ছে ঢাল ব্যবহার করতে হবে, ঢাল নির্ণয়ের সূত্রটা। সো ঢাল নির্ণয়ের সূত্রে মূলত ট্যানজেন্ট কোণকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে ট্যানজেন্ট কোণকে বলা হচ্ছে ঢাল। সো এটা আমরা যেহেতু এই রেজাল্টেন্ট ভেক্টরটা
পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়া করে। সো এই থিটার পরিমাণটাই হচ্ছে এর দিক, অর্থাৎ পি ভেক্টর থেকে সে কত দূরে আছে, কতটা দূরে বা কতটা ঢালে আছে, সো সেটাকে বলা হবে মূলত লব্ধির দিক। সো এই ক্ষেত্রে ট্যান থিটা, অর্থাৎ তার মানে আমাকে এইটুকুন বের করতে হবে, জাস্ট থিটা, নট আলফা। কিন্তু আলফাটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর থিটাটা হচ্ছে পি এবং লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এইটা বের করতে হবে হচ্ছে দিক নির্ণয় করতে বললে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। সো কিউ সাইন আলফা, আলফা কিন্তু হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাই না? আর কিউ হচ্ছে প্রথম ভেক্টরটা অর্থাৎ উপরেরটা, আর নিচের ভেক্টরটা আছে পি। সো এক্ষেত্রে হবে পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। আমার মনে সূত্র, এই সূত্রটা সবাই মোটামুটি জানো। সো তারপর আমি লিখে দিলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। সো পরবর্তীতে চলো দেখি আমরা হচ্ছে মধ্যবর্তী কোণ, অর্থাৎ মধ্যবর্তী দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফার মানটা। এক্ষেত্রে আলফার মানটা যদি এক এক সময় এক এক ধরনের মান হয়, অর্থাৎ 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কেমন হয়। তো চলো এক্ষেত্রে আমরা দেখি যে ফার্স্ট আমরা দেখি যে আলফার মানটা, আলফা বলতে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এদিকে যদি দুটো ভেক্টর হয়, যে এদিকে পি ভেক্টর এবং এদিকে কিউ ভেক্টর ক্রিয়া করে, সো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই রেজাল্টেন্ট ভেক্টরটা অর্থাৎ লব্ধি ভেক্টরটা, এইটার মান কত হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। সো ফার্স্ট যেটা আছে যে আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। সো একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ভেক্টরের মান অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরের মান আর স্কোয়ার, এইটা পুরোটাই নির্ভর করে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কজ আলফার উপরে। তো সেক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, পি কিউ কজ আলফা, সেই ক্ষেত্রে আমাদের পুরোটাই নির্ভর করতে হচ্ছে এই আলফা মানের উপরে, আলফার মানটা কত সেটার উপরে। সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের বলে দিয়েছে যে ফার্স্ট যে শর্তটা, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফার মানটা হচ্ছে 0 ডিগ্রি। সো আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তার আগে আমরা বুঝে নিই যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বলতে কি বোঝায়। সো দেখো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তার মানে এখানে কিন্তু কিছু পরিমাণ কোণ হতে পারে, তাই না? সেটা 60 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে আলফার মানটা এই চিত্রে। বাট যখন 0 ডিগ্রি বলবে তখন কি হবে, সো তার মানে যদি আমি 30 ডিগ্রি বলি তাহলে এই থিটার মানটা আরো কমে যাবে। সো 30 ডিগ্রি আমি ধরে নিলাম যে এরকম হতে পারে। সো এটা তার মানে তখন এটা হবে কিউ, এটা হবে পি। সো আমি যদি এটাকে আরো লেস করে দিই, সো বললাম 5 ডিগ্রি, 5 ডিগ্রি। সো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আরো কম হবে, একদম কম মধ্যবর্তী কোণ। সো যদি এইখানে 0 ডিগ্রি বলা হয়, তার মানে দুটো ভেক্টর কিন্তু দেখো হেলে যাবে, একদম একই দিকে হেলে যাবে, একই দিকে, অর্থাৎ পি ভেক্টরের যেদিকে হবে কিউ ভেক্টরের সেদিকে হবে, কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী একদম কোনো অ্যাঙ্গেল থাকবে না, বরঞ্চ 0 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ 0 ডিগ্রি বলতে বোঝায় যে দুটো ভেক্টর একই দিকে হবে এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তার মানে তারা পরস্পর সমান্তরাল হবে। 0 ডিগ্রি কখন হয়, দুটো রেখা বা দুটো রেখাংশ কখন 0 ডিগ্রি বলা যায় তাদের মধ্যবর্তী কোণ, যদি তারা পরস্পর সমান্তরালে থাকে, তখনই তাদেরকে কেবলমাত্র বলা যায় যে তারা সমান্তরালে আছে। সো যদি মধ্যবর্তী কোণ সমান্তরাল হয়, মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি যে দুটো ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং আমাদের পরবর্তী কাজে লাগবে। সেই ক্ষেত্রে দেখো আমরা যদি আলফার মানটা 0 বসাই, সেক্ষেত্রে কি হয় যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
প্লাস 2pq cos আলফা 2pq cos আলফা। সো cos আলফা, আলফার মানটা হচ্ছে এখানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। সো আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 0 ডিগ্রি মান 1 ইন্টু 2pq 2, অর্থাৎ যা আছে তাই গুণ করলে 1 গুণ করলে 2pq হয়। সো এই ক্ষেত্রে এটা হয় হচ্ছে 2pq বাই q ইন্টু প্লাস হচ্ছে q স্কয়ার প্লাস p স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার। সেক্ষেত্রে এটা আমরা পরিষ্কার বলতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে পড়ে। তো সেক্ষেত্রে কি হয় যে r স্কয়ার ইজ ইকুয়াল টু হয় হচ্ছে p প্লাস q তার হোল স্কয়ার। সো p প্লাস q তার হোল স্কয়ার যদি আমরা লিখি, তো সেক্ষেত্রে কিন্তু উপরের লাইনটা আসে, দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার p স্কয়ার প্লাস 2pq প্লাস হচ্ছে q স্কয়ার, এটাই হয়। সো দুপাশ থেকে স্কয়ার যদি আমরা বর্গমূল করে দিই, সো দুপাশ থেকে স্কয়ারটা খতম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে r ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে p প্লাস q। অর্থাৎ এটার মানে কি যে দুটো ভেক্টর রাশি যদি একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ সমান্তরালে যদি ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধিটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে দুটো ভেক্টর রাশি যদি একই দিকে কাজ করে, p এবং q ভেক্টর যদি একই দিকে কাজ করে, যাদের মধ্যবর্তী, তার মানে এটা বোঝায় যে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি বের অর্থাৎ লব্ধি ভেক্টরটা বের করতে বললে সেটা সরাসরি যোগ করে দিতে হবে p প্লাস q, জাস্ট p প্লাস q। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো যে লব্ধির মানটা 0 ডিগ্রি হলে কত হবে। তো পরবর্তীতে আমরা এটা দেখবো হচ্ছে লব্ধির মান 90 ডিগ্রি হলে কত হয়। এটা খুবই হেল্প করে বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতে গাণিত ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে দ্রুত কমপ্লিট করার জন্য, দ্রুত সমাধান মানে শেষ করার জন্য তোমার এই যে শর্টকাটগুলো বা এই যে টার্মগুলো, এগুলো খুব হেল্প করবে। সো অবশ্যই আমাদের এগুলো শেখা উচিত এবং মনে রাখা উচিত, কারণ ছোট ছোট এই ব্যাপারগুলোই কিন্তু হচ্ছে পরীক্ষায় তোমাকে ম্যাথগুলো ভালোভাবে করতে খুবই হেল্প করবে। সো আমরা এখন নেব হচ্ছে 90 ডিগ্রি। সো চলো আমরা যদি 90 ডিগ্রি নিই, সো সেক্ষেত্রে 0 ডিগ্রিটা মুছে দিই, এটা 90 ডিগ্রি হবে। সো যদি আলফার মানটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে কি হয়, খুবই একই ব্যাপার, আগের ব্যাপারটাই। সো সেক্ষেত্রে হবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে লব্ধির মানটা মানে 90 ডিগ্রি হলে কত হবে সেটা নির্ভর করতেছে হচ্ছে টোটালি কজ আলফার উপরে। তো সেই ক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos 90 ডিগ্রি, এটা। সো আলফার মান 90, তার মানে হচ্ছে যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণে তারা যদি ক্রিয়া করে, অর্থাৎ এদিকে যদি পি ভেক্টর হয় প্রথম ভেক্টর, আর এদিকে হচ্ছে কিউ ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে পুরোপুরি সমকোণ, সেক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা আমরা কাজে খাটাতে পারবো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা 90 ডিগ্রি, এটা যা আসবে ক্যালকুলেশন করে, সেক্ষেত্রে আমরা অর্থাৎ চিত্র যদি 90 ডিগ্রি বা সমকোণে ক্রিয়া করে, তো সেক্ষেত্রে আমরা একটা দেখে কি আসে সেটা বের করি। তো সেক্ষেত্রে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা 2pq cos আলফা। এক্ষেত্রে cos আলফার মান অর্থাৎ cos 90 ডিগ্রি মান কিন্তু 0। সো 0 সাথে যা কিছু গুণ করি না কেন সেটা কিন্তু 0 হয়ে যাবে। সো এই টার্মটা টোটালটাই কিন্তু 0, যেহেতু cos আলফা বা cos 90 ডিগ্রি মান 0, সো এটার সাথে 0 সাথে এইটুকুন গুণ করলে 0ই হয়। তো সেই ক্ষেত্রে হয় আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা। সো তার মানে আমরা লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু আর সমান রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে দুটো ভেক্টর যদি সমকোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি ভেক্টর হবে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার।
অনেকটা পিথাগোরাসের সূত্রের মতোই। সো পরবর্তীতে আরেকটা টার্ম আছে আমাদের, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে 180 ডিগ্রি হলে সেক্ষেত্রে লব্ধির মানটা কি হয় সেটা দেখব। একটা জিনিস বলে রাখি যে যদি দুটো ভেক্টর একই দিকে ক্রিয়া করে, একই দিকে যদি তারা পরস্পর ক্রিয়া করে অর্থাৎ সমান্তরালে যদি ক্রিয়া করে, তাহলে সেই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরটা মানটা সবচেয়ে বেশি হয়। এই কারণে আলফার মানটা যদি 0 ডিগ্রি হয়, আলফার মানটা যদি 0 ডিগ্রি হয় সেটাকে বলে সর্বোচ্চ লব্ধি সর্বোচ্চ মান। কারণ যেহেতু কজ আলফার উপরে সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান হবে, সেটা নির্ভর করে কজ আলফার উপরে। কারণ একটা সমীকরণে যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে, তাহলে সেক্ষেত্রে টোটাল মানটাই ত্রিকোণমিতিক অনুপাতের উপর নির্ভর করে। সো যেহেতু কজ আলফা 0 ডিগ্রির মান হচ্ছে কজ 0 ডিগ্রি, যেহেতু আমরা জানি যে কজ থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে, কজ থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। সেই ব্যাপারটা আমরা পরবর্তীতে দেখব। তো তার আগে দেখি আরেকটা টার্ম আছে আমাদের, 180 ডিগ্রি হলে কি হয় সেটা দেখব। যে যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি 180 ডিগ্রি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? তো সেই ক্ষেত্রে হবে r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা 2pq cos আলফা। সো cos আলফার মানটা আমি একদম সরাসরি বসিয়ে দিতে যাচ্ছি। cos আলফার মানটা হচ্ছে 180 ডিগ্রি। দেখো cos আলফা অর্থাৎ cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। সো -1 এর সাথে 2pq গুণ আছে, তো সেই ক্ষেত্রে কি হয়? p স্কয়ার, এই 2pqটা মাইনাস এটা এই প্লাস আর মাইনাস গুণগুলো, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, সো সেই ক্ষেত্রে 2pq হয় 2pq প্লাস q স্কয়ার। সো দেখো এটা p স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। সো এটা লিখতে পারি আমরা a মানে p মাইনাস q, অর্থাৎ এখানে a হচ্ছে p, b হচ্ছে q, a মাইনাস b হোল স্কয়ার। তো সেক্ষেত্রে কি হয়? p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার এটা। সো অবভিয়াসলি আমরা যদি এই ক্ষেত্রে r r ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে রুট সরি এক্ষেত্রে রুট উভয়পক্ষেই করা যায়, সো স্কয়ারটা বাদ দেওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে p মাইনাস কিউ, কিন্তু মাইনাসটা আসলে সাধারণত বড় ভেক্টর থেকে ছোট ভেক্টর দিয়ে করতে হয়। তো এখানে p বড় না q বড় সেটা আমরা জানি না, তো এটা লিখতে পারি p মাইনাস কিউ। সেক্ষেত্রে যদি p গ্রেটার দেন q হয়, যদি if p গ্রেটার দেন q, তখন আমরা লিখতে পারি হচ্ছে p মাইনাস কিউ। যদি কিউটা বড় হয়, কারণ কিউ সাধারণত বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরটা বিয়োগ করতে হয়, কিউ ভেক্টর যদি বড় হয় p থেকে, তো তখন আমরা লিখতে পারি যে লব্ধি ভেক্টর r ইজ ইকুয়াল টু q মাইনাস p। সো এটা সেক্ষেত্রে তার মানে লব্ধির সর্বনিম্ন মানটা হতে পারে হচ্ছে, এটাকে আমরা একবারে লিখতে চাই, সে একবারে লিখতে গেলে কেমন করে লেখা যায়? লব্ধির যে 180 ডিগ্রি হলে যে মানটা হয় সেটা লেখা যায় হচ্ছে p ডিফারেন্স। সো ডিফারেন্সটা অনেকটা এরকম ঢেউ দিয়ে দেওয়া হয়, p ডিফারেন্স কিউ। এর মানে যেটা যে ভেক্টরটা বড় হবে সেটা থেকে বিয়োগ করতে হবে। যদি p ভেক্টরটা বড় হয় তাহলে p মাইনাস কিউ, যদি q ভেক্টরটা বড় হয় তাহলে q মাইনাস p, এভাবে লিখতে হবে। সো দেখ আমরা তিনটা ব্যাপারই দেখলাম, যে লব্ধির মানটা কখন 90 ডিগ্রি হলে কি হয়, 0 ডিগ্রি হলে কি হয় সেটা আমরা দেখলাম, এবং 180 ডিগ্রির জন্য কত হয় সেটাও আমরা দেখলাম। সো 0 ডিগ্রির জন্য আমরা দেখলাম যে লব্ধির মান হচ্ছে কত হয়, 0 ডিগ্রির জন্য হচ্ছে লব্ধি r ইজ ইকুয়াল টু p প্লাস কিউ, অর্থাৎ দুটো ভেক্টর রাশিকে সরাসরি জাস্ট তাদের মানকে যোগ করে দিতে হবে। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে দেখলাম r ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার p প্লাস p স্কয়ার প্লাস q স্কয়ার, অর্থাৎ দুটো ভেক্টর রাশিকে বর্গ করে তার সমষ্টি করে বর্গমূল করতে হবে। আর যদি 180 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে লব্ধি হবে r ইজ ইকুয়াল টু p ডিফারেন্স কিউ, অর্থাৎ যে ভেক্টরটা বড় হবে সেই ভেক্টর থেকে বাদ দিতে হবে। যদি p বড় হয় তাহলে p মাইনাস কিউ, আর যদি q বড় হয় q মাইনাস p, এটা হবে। সো তিনটা ফ্যাক্টর দেখলাম, এটা প্রচুর কাজে লাগবে আমরা যখন অঙ্ক করব
এবং খুব দ্রুত শর্টকাটে অঙ্ক করতে এই টার্মগুলো আমাদের খুবই হেল্প করবে। তো সেক্ষেত্রে লব্ধির মানের সূত্রটা সবাই মনে রাখবে। আর আর এর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউব কজ আলফা। এবং লব্ধির দিকটাও অনেক সময় প্রশ্নে চেয়ে থাকে বা আসতে পারে, সেক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই হচ্ছে ব্যাপার। সো এবারে টিউটোরিয়ালে মূলত আমরা এগুলোই দেখব। এর পরবর্তী টিউটোরিয়ালে আরো বেশি কিছু দেখব। এখানে যেমন ভেক্টর বিভাজন আছে, এবং আরো বেশ কিছু টপিক আছে। যেহেতু আসলে লম্বা একটা অধ্যায়, বড় একটা অধ্যায়, একটা ভিডিওতে এটা শেষ করা সম্ভব নয়। তো পরবর্তীতে আমরা আশা আরো দেখবো অনেক কিছু। তো সেই আশা রেখে এবারের মতো শেষ করছি।